বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তাহমিনা আক্তার, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজরাতুজু ডিগ্রি কলেজ। আজকে আমি যে ক্লাসটি করব সেটা হচ্ছে বিবিএ ফার্স্ট ইয়ারের অ্যাকাউন্টিং স্টুডেন্টদের জন্য প্রিন্সিপালস অফ ফাইন্যান্স, এবং তোমাদের চ্যাপ্টার হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন। তো তোমরা জানো ইতিমধ্যে আমি এই চ্যাপ্টারের উপরে 2টা ক্লাস নিয়েছিলাম। আজকে এটা হচ্ছে 3য় ক্লাস, লেসন 3। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বাসায় বসে আগে যে অঙ্কগুলো করিয়েছিলাম সেগুলো প্র্যাকটিস করেছো। আজকে আমি পার্ট সি এর উপরে অঙ্ক করাবো। তো চলো আমরা অঙ্কটা শুরু করি। প্রবলেম সি এর অঙ্কগুলো একটু বড় হয়। তোমরা জানো যে এখানে কয়েক ধরনের প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো আমাদেরকে সলভ করতে হয়। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। আমি মেইন যে বিষয়গুলো এখানে দরকার আমাদের অঙ্ক করার জন্য সেগুলোকে আমি একটু হাইলাইটস করে দেখাচ্ছি। তোমরা খাতা কলম নিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো শুরু করি আমি প্রশ্নটা, যে এবিসি কোম্পানি, একটা কোম্পানি নিডস টাকা 12 lakhs ফর কনস্ট্রাকশন অফ এ নিউ প্ল্যান্ট। তাহলে আমাদের প্রশ্নে প্রথমে কি বলেছে, একটা কোম্পানির জন্য 12 লক্ষ টাকা দরকার। কিসের জন্য? একটা নিউ প্ল্যান্টের কনস্ট্রাকশনের জন্য। The following are the 3 financial plans available. অর্থাৎ 3টা ফিনান্সিয়াল প্ল্যান আমার এখানে দেয়া আছে। তো সেগুলো নিচে বলছি। ইস্যু অফ কমন স্টক অফ টাকা 100 পার শেয়ার। প্রথমটা কি? ইস্যু অফ কমন স্টক টাকা 100 পার শেয়ার। অর্থাৎ প্রথম যে আমার প্ল্যান দেওয়া আছে সেখানে শুধুমাত্র কমন স্টক ইস্যু করবে 100 টাকা করে। দ্বিতীয় যে ইস্যুটা আছে আমার প্ল্যানটা আছে, দেখো সেখানে কি লেখা আছে, ইস্যু অফ কমন স্টক অফ টাকা 100 পার শেয়ার। এখানেও কমন স্টক ইস্যু করেছে 100 পার শেয়ার, বাট আরেকটু কথা আছে যে অ্যান্ড 12% ডিবেঞ্চার এবং কি 12% ঋণ অফ টাকা 2000 ইচ অন 1:1 রেশিও। এই যে দেখো তোমরা এখানে বলেছে 1:1 রেশিও। এর মানে কি? অর্থাৎ আমার যে টোটাল 12 লাখ টাকা দরকার, সেই 12 লাখ টাকাকে এখানে 1:1 রেশিওতে ভাগ করবে। কিসের বেজে? একটা হচ্ছে কমন স্টক আর একটা হচ্ছে কি 12% ডিবেঞ্চার। অর্থাৎ এখানে কমন স্টক হবে 6 লাখ এবং 12% ডিবেঞ্চার হবে কত? 6 লাখ। আমরা এই ওয়ার্কিংস গুলো পরবর্তীতে করিয়ে দেব, আপাতত আমি প্রশ্নের সাথে একটু বুঝিয়ে দিচ্ছি। এবং থার্ড যে প্ল্যানটা সেটা হচ্ছে ইস্যু অফ কমন স্টক টাকা 100 পার শেয়ার। ইস্যু অফ কমন স্টক এখানেও বলা হয়েছে যে টাকা 100 পার শেয়ার অ্যান্ড 10% প্রেফার্ড স্টক অফ টাকা 100 পার শেয়ার অন 2:1 রেশিও। অর্থাৎ এখানে আবার কি বলেছে, যে আমার যে 12 লাখ টাকা দরকার সেখানের মধ্যে 2:1 অনুপাতে ভাগ করবে। কিসের বেজে? সেটা হচ্ছে কমন স্টক অ্যান্ড 10% প্রেফার্ড স্টক। অর্থাৎ কমন স্টক বা সাধারণ স্টক, যেটা সাধারণ শেয়ার ইস্যু করবে 100 পার শেয়ার করে 2 অংশ, এবং 10% প্রেফার্ড স্টক ইস্যু করবে কত অংশ? 1 অংশ। তাহলে এখানে 2:1। তাহলে আমরা যখন ভাগ করব তখন 3/2, 3/1 এভাবে আমাদেরকে টোটাল 12 লাখ টাকাকে ভাগ করে নিতে হবে। এরপর দেখো শিক্ষার্থীরা, আমাদের অঙ্কের সাথে আরো কিছু কথা বলা আছে, সেটা নিচে দেয়া আছে যে ইফ দ্য এবিসি কোম্পানিজ ট্যাক্স রেট ইজ 40%, what will be the earnings per share EPS? অর্থাৎ যদি কোম্পানির রেট 40% হয়, ট্যাক্স রেট 40% হয়, তাহলে আমাদের আর্নিং পার শেয়ার বা শেয়ার প্রতি উপার্জন কত, ইপিএস কত? এবং এজিউমিং বলা হচ্ছে, ধারণা করা হচ্ছে যে ইবিআইটি অফ, ইবিআইটি মিনস তোমরা নিশ্চয়ই জানো, আমি আগেও বলেছিলাম, আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স অফ টাকা কত দেয়া আছে? 1,20,000 এন্ড টাকা 2 লাখ।
অর্থাৎ দুইটা দেয়া আছে, একটা হচ্ছে 1,20,000 এবং 2 লক্ষ টাকা। আন্ডার ইচ অফ দ্য অ্যাবভ 3 মেথডস, অর্থাৎ এই তিনটা মেথডের উপরে আমরা যদি ইবিআইটি দুইটা ধরে অঙ্কটাকে কমপ্লিট করি তখন আমার আর্নিং পার শেয়ার কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো শিক্ষার্থীরা চলো আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি, তোমরা একটু খেয়াল করে দেখো। আমরা যখন ওয়ার্কিংসটা করে নিব, ওয়ার্কিংস মিনস এখানে আমার যে নোটগুলো করা দরকার হয় সেই নোটগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথম ওয়ার্কিংস এর মধ্যে দেখো যে 3 প্ল্যানস অফ মেথডের মধ্যে প্রথমটা হচ্ছে 1 নাম্বার অফ ইকুইটি শেয়ার। তো শিক্ষার্থীরা তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা নাম্বার অফ ইকুইটি শেয়ার প্রথম মেথডে অর্থাৎ প্রথম যে প্ল্যানে ছিল শুধুমাত্র কি ইকুইটি শেয়ার। তাহলে আমার এখানে বের করতে হবে ইকুইটি শেয়ারের সংখ্যা কত। তো আমার তো দেয়া ছিল কত প্রশ্নের মধ্যে যে 12 লাখ টাকা আমাদের দরকার এবং প্রতিটা শেয়ার হচ্ছে কি টাকা 100 করে। তাহলে 100 টাকা করে যদি প্রতিটা শেয়ারের মূল্য হয় তখন শেয়ারের সংখ্যা কত হবে সেটা আমরা ভাগ করে দেখাবো। এই যে দেখো তোমাদেরকে আমি আমি দেখিয়ে দিচ্ছি যে 12 লাখ ভাগ 100 অর্থাৎ আমার 12,000 শেয়ার চলে আসলো। তাহলে আমি প্রথম প্ল্যান্সে শুধুমাত্র কি পেলাম, আমার 12,000 শেয়ার সংখ্যা। তারপর সেকেন্ড অপশনে বলা ছিল যে কমন স্টক এবং ডিবেঞ্চার। আমি প্রশ্নটা আরেকটু দেখিয়ে দিচ্ছি যে প্রশ্নে বলা ছিল এই যে ইস্যু অফ কমন স্টক অফ টাকা 100 পার শেয়ার এন্ড 12% ডিবেঞ্চার অফ টাকা 2,000 ইচ। অর্থাৎ এখানে কমন স্টক এবং ডিবেঞ্চার এবং রেশিওটা ছিল কি 1:1। তাহলে 1:1 যেহেতু বলা ছিল, তো এখানে দেখো কমন স্টক 12 লাখকে হাফ দিয়ে গুণ করে আমি পেয়েছি 6 লাখ এবং ডিবেঞ্চার 12 লাখকে হাফ দিয়ে গুণ করে 6 লাখ পেয়েছি। তোমাদেরকে আগেও বলেছিলাম যে যেহেতু 1:1 সেক্ষেত্রে আমার 12 লাখকে অর্ধেক অর্ধেক করে নিতে হবে। সেক্ষেত্রে আমার কত আসছে 6 লাখ এবং 6 লাখ। আচ্ছা, এরপর এই কমন স্টকের শেয়ারের সংখ্যা কত এবং ডিবেঞ্চারে যে আমার ইন্টারেস্ট লাগবে সেটা কত বের করতে হবে। তো দেখো কমন স্টকের সংখ্যা হচ্ছে 6 লাখ, যেহেতু আমার টাকা 6 লাখ ছিল তাহলে শেয়ারের সংখ্যা 100 দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাব 6,000 শেয়ার। এবং ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, আমার ডিবেঞ্চারের মোট টাকা ছিল 6 লাখ, তার যেহেতু বলেছিল 12% ডিবেঞ্চার তাহলে 12% হলে সেখানে আমার আসছে 72,000 টাকা, অর্থাৎ 72,000 টাকা আমার কি ইন্টারেস্ট। তাহলে আমি প্ল্যান্স বি এর মধ্যে মেইন যে বিষয়গুলো পেলাম সেটা হচ্ছে কমন স্টকের টাকা হচ্ছে 6 লাখ এবং তার শেয়ারের সংখ্যা হচ্ছে 6,000, ডিবেঞ্চার ছিল 6 লাখ এবং তার ইন্টারেস্ট ছিল 72,000। এরপর আমরা করব প্ল্যান 3 এর যে রিকোয়ারমেন্ট গুলো সেটা। তো প্ল্যান 3 তে ছিল কি কমন স্টক হচ্ছে 12,000, যেহেতু আমাদের রেশিওটা ছিল 2:1 তাহলে 12,000 ইন্টু 2/3 বা 3/2 অংশ হচ্ছে 8 লাখ এবং প্রেফার্ড স্টক হচ্ছে এই যে 12,000 ইন্টু 1/3 বা 3/1 অংশ হচ্ছে 4 লাখ, অর্থাৎ কমন স্টক হচ্ছে 8 লাখ এবং প্রেফার্ড স্টক কত 4 লাখ বা 4 লাখ টাকা। এরপর আমার এই যে প্রথমে কমন স্টক 8 লাখ টাকা পেলাম, তার নাম্বার অফ শেয়ার কত বা নাম্বার অফ ইকুইটি শেয়ার কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে 8 লাখ ডিভাইডেড বাই 100 হচ্ছে 8,000 শেয়ার এবং প্রেফার্ড স্টক ডিভিডেন্ড 4 লাখ ইন্টু 10% হচ্ছে 40,000, অর্থাৎ প্রেফার্ড স্টক ছিল আমার কত 10% ডিবেঞ্চার 10% বলেছিল। দেখো আমি তোমাদেরকে প্রশ্নটা আরেকটু দেখিয়ে দিচ্ছি। ইস্যু অফ কমন স্টক অফ টাকা 100 পার শেয়ার এন্ড 10% প্রেফার্ড স্টক অফ টাকা 100 পার শেয়ার, অর্থাৎ এখানে প্রেফার্ড স্টকের ব্যাপারটা ছিল 10% হারে ধরতে হবে, ঠিক আছে, এবং রেশিও ছিল 2:1। তো সেই জন্য আমরা সেটা এখানে ভাগ করে দেখিয়ে দিলাম যে 3:1 এটা ভাগ করার পর আমার চলে আসলো যে প্রেফার্ড স্টকে স্টক ডিভিডেন্ডে 4 লাখের উপরে ডিভিডেন্ড 40,000 টাকা। এ হচ্ছে আমাদের মোটামুটি ওয়ার্কিংস গুলো। পরবর্তীতে আমরা একটা স্ট্রাকচার করে তোমাদেরকে বাকি অঙ্কটা কমপ্লিট করে দিব, অর্থাৎ সেক্ষেত্রে আমাদেরকে ইপিএস কিভাবে বের করতে হবে সেটা দেখিয়ে দিতে হবে। তো
তো দেখো ইপিএস করার জন্য আমাকে একটা বড় করে ঘর করতে হয়েছে। তোমরা পেজটাকে এভাবে আড়াআড়ি করে নিবে। প্রথমে কয়েকটা কথা বলে রাখছি যে যেহেতু আমাদের এই অঙ্কে বলেছিল দুটা কি ইবিআইটি। প্রথম ইবিআইটি ছিল 1,20,000, আমি দেখিয়ে দিচ্ছি প্রশ্নের মধ্যে, এই যে 1,20,000 এবং 2 লাখ। সেকেন্ড ইবিআইটি হচ্ছে 2 লাখ। যদি আমাদের এরকম ইবিআইটি দুটা দেয়া থাকে তাহলে কলাম প্রতিটা প্ল্যানের জন্য দুটা করে করতে হবে। তো দেখো আমি এখানে লিখেছি ফিনান্সিয়াল প্ল্যানস মেথড 1, মেথড 2 এবং মেথড 3। তো মেথড 1 এর মধ্যে টাকার কলাম দুটা, মেথড 2 এর মধ্যে টাকার কলাম দুটা এবং মেথড 3 এর মধ্যে টাকার কলাম দুটা আছে। তো দুটার মধ্যে প্রথমে আমাকে দেখো ইবিআইটি সমান, যেহেতু প্রত্যেকটা যা আছে ইবিআইটি গুলো আমি লিখে ফেললাম 1,20,000 বা 1,20,000, 2 লাখ, 1,20,000, 2 লাখ, এভাবে করে তিনটাতেই লিখে ফেললাম। লিখার পর আমরা আগে যে অঙ্কগুলো করেছিলাম সেখানে স্ট্রাকচারে দেখিয়েছিলাম যে ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিব, ট্যাক্স বাদ দিব, এভাবে কি করে আমাদেরকে ইপিএসটা নির্ণয় করতে হবে সেই ধারাবাহিকতায় আজকে আমি এই অঙ্কটাও শেষ করছি। তো ইবিআইটি থেকে যখন আমি ইন্টারেস্ট বাদ দিব, ইন্টারেস্ট তোমরা খেয়াল করে দেখো ইন্টারেস্ট শুধুমাত্র আমাদের মেথড 2 তে ছিল। হ্যাঁ, ডিবেঞ্চারের উপরে ইন্টারেস্ট সেটা শুধুমাত্র কোথায় ছিল? মেথড 2 এ ছিল। তাহলে মেথড 2 এ যেহেতু ইন্টারেস্ট ছিল কত টাকা? 72,000। তাহলে আমি শুধুমাত্র মেথড 2 তে সেটা লিখে দিলাম 72,000 টাকা এবং সেটা বিয়োগ করার পর লিখলাম আর্নিং বিফোর ট্যাক্স বা ইবিটি। অর্থাৎ ইবিআইটি থেকে আমরা যখন ইন্টারেস্ট বাদ দিব তখন যে অ্যামাউন্টটা বের হবে সেটা নাম হবে আর্নিং বিফোর ট্যাক্স, যাকে আমরা সংক্ষিপ্ত আকারে ইবিটি বলতে পারি। তো ইবিটি লেখার পর আমাকে এরপর বাদ দিতে হবে ট্যাক্স। তো প্রশ্ন বলা ছিল ট্যাক্স 40%। তো যেহেতু 40% ট্যাক্স ছিল সেক্ষেত্রে 40% এই যে আমার ইবিটির উপরে প্রত্যেকটা কলামে ইবিটির উপরে 40% লিখতে হবে। যেমন এখানে 1,20,000 এর উপরে 40% 48,000, তারপর 2 লাখের উপরে 80,000, 48,000 এর উপরে 19,200, এভাবে করে প্রত্যেকটা আমি বের করেছি। বের করার পর তোমাদের কাজ হচ্ছে একটু ক্যালকুলেটরে বিয়োগ করে দেখবা। সেটা হচ্ছে যে অ্যামাউন্টটা বের হবে সেটা নাম হবে আর্নিং আফটার ট্যাক্স বা ইএটি, আর্নিং আফটার ট্যাক্স বা ইএটি। তাহলে ইএটিটা আমরা বের করে নিব কিভাবে? এই যে 1,20,000 থেকে 48,000 বা 48,000 এই টাকাটা আমরা বিয়োগ করে তারপর এভাবে করে প্রত্যেকটা কলামে ইবিটি থেকে ট্যাক্স বাদ দিয়ে ইএটি নির্ণয় করে নিব। ইএটি নির্ণয় করার পর আমাদের কাজ হচ্ছে প্রেফার্ড স্টক ডিভিডেন্ড কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে প্রেফার্ড স্টক ডিভিডেন্ড হচ্ছে শুধুমাত্র কোন কলামে ছিল? মেথড 3 তে। তাহলে মেথড 3 তে যেহেতু অনলি কি ছিল? প্রেফার্ড স্টক ডিভিডেন্ড, তাহলে আমরা শুধুমাত্র সেখানেই বসাবো। 40,000 ছিল প্রেফার্ড স্টক ডিভিডেন্ড বা লভ্যাংশ, অগ্রাধিকার লভ্যাংশ যাকে বলে। সেখানে বসানোর পর আমি আবারও বিয়োগ করতে হবে। তো বিয়োগ করার পর লিখে দিব আর্নিং ফর অর্ডিনারি শেয়ার হোল্ডার, অর্থাৎ যার নাম হচ্ছে আর্নিং ফর অর্ডিনারি শেয়ার হোল্ডার, অর্থাৎ সাধারণ শেয়ার হোল্ডারের কাছ থেকে আর্নিংস কত। তো সেই অ্যামাউন্ট গুলো আমি বিয়োগ করে এখানে বসিয়ে দিচ্ছি প্রত্যেকটা কলামে। তোমাদের বিয়োগ করতে একটু সময় লাগবে, তারপরে তোমরা একটু কষ্ট করে নিও। আমি এখানে করে ফেলেছি দেখো। তারপর আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নাম্বার অফ শেয়ার কত সেটা লিখতে হবে। অর্থাৎ নাম্বার অফ শেয়ার ছিল কত? 12,000 প্রথম মেথডে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি যেহেতু তোমাদের একটু সময় নিয়েছো, ভুলেও যেতে পারো। এই যে দেখো প্রথম ওয়ার্কিংসে ছিল কত? 12,000। তারপর দ্বিতীয় ওয়ার্কিংসে ছিল, আমাদের দ্বিতীয় যে প্ল্যান্স ছিল সেখানে হচ্ছে 6,000 এবং 3 নাম্বার যে ওয়ার্কিংস বা মেথডে ছিল সেখানে হচ্ছে 8,000। তাহলে প্রথমটা 12,000, তারপর 6,000, তারপর হচ্ছে কি 8,000। তাহলে এইভাবে করে প্রথম মেথডে প্রত্যেক দুইটা কলামেই 12,000, তারপরের মেথডে দুটা কলামেই 6,000 এবং তারপরের মেথডে দুটা কলামে কি বসাবো? 8,000 টাকা। বসানোর পর আমাকে ইপিএস এর সূত্রটা লিখতে হবে।
তো তোমরা জানো যে ইপিএস এর সূত্র মানে হচ্ছে আর্নিংস ফর শেয়ার হোল্ডার্স ডিভাইডেড বাই নাম্বার অফ ইকুইটি শেয়ার। আমি আবারও বলছি, তোমরা একটু ভালো করে খেয়াল করো যে ইপিএস এর সূত্রটা হচ্ছে আর্নিংস ফর শেয়ার হোল্ডার্স ডিভাইডেড বাই নাম্বার অফ ইকুইটি শেয়ারস। তো এখন আমরা তো আর্নিং ফর অর্ডিনারি শেয়ার হোল্ডার টাকাটা পেয়েছি 72,000 এবং নাম্বার অফ শেয়ারও বসিয়েছি, তাহলে এই দুইটা ভাগ করে এখানে লিখতে হবে, অর্থাৎ 72,000 ডিভাইডেড বাই 12,000 হচ্ছে 6। তারপর হচ্ছে 1,20,000 ডিভাইডেড বাই 12,000 টাকা 10 এবং 28,800 ডিভাইডেড বাই 6,000 হচ্ছে 4.80। এভাবে করে প্রত্যেকটা কলামে আমার ইপিএসটা নির্ণয় করে নিতে হবে। তাহলে দেখো আমরা কত সহজে ইপিএসটা পেয়ে গেলাম। তোমাদেরকে নিশ্চয়ই সূত্রটা মনে রাখতে হবে, সেজন্য একটু ভালো করে খেয়াল করবা যে সূত্রটা যেন সবসময় মনে থাকে। তো আমি আজকে আমার ক্লাসটি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং যদি অঙ্ক প্রসঙ্গে কোনো ধরনের প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানিও। আরেকটা কথা হচ্ছে, আমাদের কলেজ থেকে সম্ভবত আগামী মাসে অর্থাৎ ডিসেম্বর মাস থেকে তোমাদের সাথে আমাদের জুমে সরাসরি ক্লাস নেওয়া হবে। তখন সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।